This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবীন্দ্র ভারতী জোড়াসাঁকো ক্যাম্পাসে উত্তেজনা, স্থায়ী উপাচার্য ও রেজিস্ট্রারের দাবিতে বিক্ষোভ, তৃণমূল শিক্ষা বন্ধু ও ওয়েব কুপার বিক্ষোভ। যে ছবি আমরা দেখাচ্ছি, স্পটে রয়েছেন আমাদের সহকর্মী সুশোভন। দেখো, ইতিমধ্যে সেই বিক্ষোভ চলছে এবং একেবারে যে বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট, সেই মেইন গেটের সামনে তারা কিন্তু অবস্থান করছেন। খুব স্বাভাবিকভাবেই তারা যেটা বলছেন যে স্থায়ী উপাচার্য এবং স্থায়ী রেজিস্ট্রার নিয়োগ করতে হবে, না হলে তাদের এই অবস্থান চলবে। এবং একেবারে বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট, সেই মেইন গেটের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং যারা রয়েছে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনারা এই অবস্থান কতক্ষণ চালাবেন এবং কেন? আমাদের এই অবস্থান বিক্ষোভ অনির্দিষ্টকাল চলবে, যতক্ষণ না পর্যন্ত এর কোনো সুরাহা হবে। আমাদের আন্দোলন চলছে এবং চলবে। আমাদের কারণ এই অস্থায়ী রেজিস্ট্রারকে আমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢুকতে দিচ্ছি না। আমরা চাই একটা স্থায়ী রেজিস্ট্রার ও স্থায়ী ভিসি আমাদের বিশ্ববিদ্যালয়ে আসুক। কোনো আইনজীবী কোনো শিক্ষা হতে পারে না, এটা মানা যায় না। শিক্ষকরা শিক্ষার দিকটা দেখবে, আইনজীবী আইনের দিকটা দেখবে। এটা কেন হচ্ছে? এখানে অস্থায়ী রেজিস্ট্রার এবং অস্থায়ী ভিসি বহুদিন ধরে যে সমস্ত কার্যকলাপ চলছে সেটা চলতে পারে না। একটা বিশ্ববিদ্যালয় কোনোদিনও এরকম পরিস্থিতি আসে না। না, উপাচার্য নিয়োগ নিয়ে একটা সময় একটা জটিলতা তৈরি হয়েছিল সুশোভন, কিন্তু রেজিস্ট্রার নিয়োগ কার দায়িত্বে? সরাসরি জিজ্ঞাসা করো না কার কাছে দাবিটা। ভাবেই আমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢুকতে দেবো না। কিন্তু উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা থাকলেও রেজিস্ট্রার নিয়োগ কার দায়িত্ব? রেজিস্ট্রার নিয়োগ উপাচার্যের দায়িত্বে। উপাচার্য তো তার নিজের ইচ্ছা মতো এই সমস্ত কাজগুলো করেছে, তার জন্য আমাদের আন্দোলন চলছে। এই উপাচার্য রেজিস্ট্রার নিয়োগ করেছে? হ্যাঁ, এই উপাচার্যর নেতৃত্বেই তো হয়েছে। আর একটা আমাদের যে রেজিস্ট্রার আছে, ভালো করে খবর নিয়ে দেখবেন, ইনি ছ মাসের জন্য এসছেন এখানে। তিনি 6 মাসের বেশি থাকতে পারেন না। আজকে 1 বছরের বেশি হয়ে গেছে, তবুও তিনি এখানে অস্থায়ীভাবে বসে আছেন এবং তার নেতৃত্ব বিভিন্ন রকমভাবে বাজে রকমভাবে কাজ চলছে। সেই কাজের আমরা মানছি না, মানব না। এটাই আমাদের মেন দাবি। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একজন স্থায়ী রেজিস্ট্রার আসুক এবং স্থায়ী ভিসি আসুক। এটাই আমাদের পাচ্ছ যে টিএমসিপির তরফ থেকে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ তারা চলছে এবং তারা বলছেন তারা কোনোভাবেই উপাচার্যকে ভেতরে প্রবেশ করতে দেবেন না। বেশ, নজর থাকবে সুশোভন। টিএমসিপি তারা বলছে স্থায়ী রেজিস্ট্রার লাগবে, স্থায়ী ভিসি লাগবে, কিন্তু স্থায়ী সমাধান, সেই সমাধান চাইছে হাওড়ার মানুষ। এবার সেই খবরের দিকে নজর রাখবো। জল সংকট ছিল, আর এবার অস্তিত্ব সংকট। পুনর্বাসনের দাবিতে সুর চড়াচ্ছেন এলাকাবাসী। 3 দিনের সময়সীমা দিয়েছেন সময়সীমা পুরমন্ত্রী, দাবি করেছেন স্থানীয়রা। সমস্যা সমাধান না হলে নবান্ন ঘেরার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই জায়গা ছেড়ে কোথাও না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সকালে আপনাদের তাদের বক্তব্য শুনিয়েছিলাম। তারা বলছেন আমাদের কাছ থেকে কাগজপত্র চাইছে, হয়তো এখান থেকে আমাদেরকে তুলে দেবে। বললো কি 3 দিনের সময় নিচ্ছি, 3 দিনের মধ্যে তোমাদের সমস্যাটা সমাধান করে দেবো। আসবে, তারপর আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ, 3 দিন পর আসবে। 3 দিন পর আমাদের দেশে কিছু না হলে আমরা দেখিয়ে দেবো। রাস্তায় বসে থাকবো, কি করবো? আমরা নবান্ন ঘেরাও করবো। আমরা আমাদের থাকার ব্যবস্থা করুন, তবেই আমরা সরবো। না থাকার ব্যবস্থা করলে না করবো না। আমরা ওখানে পড়ে থাকবো, ধর্ণা দিয়ে পড়ে থাকবো। আমরা তো পৌরসভার লোক, আমরা নোংরা কাটি, আমাদের পুরো উত্তর হাওড়াকে আমরা পরিষ্কার করি। তো আমাদের পরিমাণে কিছু জন্য ব্যবস্থা হবে না। তাদেরও আমি ইমিডিয়েটলি ব্যবস্থা করছি। অল্টারনেটিভ কোথাও আমাদের 3-4 দিন টাইম লাগবে, আমি একটা অল্টারনেটিভ ব্যবস্থা করছি। পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তা আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি। এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্তর কাছে যাই। সায়ন্ত, আজকে সকাল থেকে দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেশন একটু নড়াচড়া করছে আর কি, বাড়ি বাড়ি যাচ্ছে, বলছে যে বাড়ির যে কর্তা আছে তার ডকুমেন্টস তৈরি রাখুন, যে কোনো সময় প্রয়োজন হতে পারে। আমজনতার ক্ষোভ কিন্তু সকাল পর্যন্ত প্রশমিত হয়নি। ফিরহাদ হাকিম গেলেন, আশ্বস্ত করলেন। ক্ষোভ কি প্রশমিত হয়েছে?
দেখো ক্ষোভ প্রশমিত হয়েছে কিনা সেটা কিন্তু সময় বলবে, কারণ যেটা কিছুক্ষণ আগেও আমরা সাধারণ বাসিন্দাদের সঙ্গে কথা বললাম, তারাও কিন্তু পাল্টা 3 দিন সময় দিয়েছে। ফিরহাদ হাকিম তিনি 3 দিন যখন সময় দিলেন, তখন সাধারণ বাসিন্দারা বললেন যে মন্ত্রীর কথা তারা আশ্বস্ত হলেন, তবে 72 ঘন্টার জন্য। সেই 3 দিনের মধ্যে যদি তাদের সমস্যার সমাধান না হয়, তাহলে কিন্তু তারাও 3 দিন পর পাল্টা ব্যবস্থা নেবেন। অর্থাৎ কোনোভাবেই যে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারা যাচ্ছে না, তারা সেটা কিন্তু এই স্থানীয় বাসিন্দা, যারা ভুক্তভোগী বাসিন্দা, তাদের বক্তব্যে প্রমাণিত। দেখো যে সমস্যা হয়ে রয়েছে, পানীয় জল, নিকাশি এবং জঞ্জাল, এই 3টি সমস্যা যেটা মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষের নিত্যদিনের পরিষেবার মধ্যে, আর এই 3টে বিষয়কে নিয়েই কিন্তু এখানকার মানুষরা ভুক্তভোগী হয়ে রয়েছেন। মানুষজনের ঘরে ফাটল দেখা দিচ্ছে, মানুষজনকে ঘর হারাতে হচ্ছে। এই অবস্থায় এখানকার মানুষজন কোথাও একটা আশঙ্কিত যে তাদের ঘরটা কি কোনোভাবে কেড়ে নেবে প্রশাসন, তাহলে কোনো জায়গায় এই জায়গাগুলো দখল হয়ে যাবে, এই আশঙ্কায় তারা কিন্তু আশঙ্কিত হয়ে রয়েছে। এমন অবস্থায় ফিরহাদ হাকিম যখন তাদেরকে আশ্বস্ত করলেন যে তাদের কোনোভাবে ঘর ছাড়া হতে হবে না, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, তারাও কিন্তু সেই চিন্তার যে মেঘ যে সরে যাচ্ছে তা কিন্তু নয়, তারাও পাল্টা কিন্তু নিজেদের সময়সীমা দিয়ে রাখলেন মন্ত্রীকে। আজকে মন্ত্রী এসে বৈঠক করলেন, আগামীকাল আরও একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ডাক দিয়েছেন, কিন্তু পার্মানেন্টলি এই সমস্যার সমাধান কতদিনে হবে সেটা কিন্তু সময় বলবে। আমি তোমাকে একটা ছবি দেখাতে বলবো অমিতকে, গোটা এলাকা দেখো এরকমভাবে আবর্জনা স্তূপ, মূলত ডাম্পিং গ্রাউন্ড, কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ড যেহেতু শতবর্ষ প্রাচীন, এই ডাম্পিং গ্রাউন্ড সরতে 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 এখন এলাকার প্রায় কাছাকাছি চলে এসছে। আবর্জনা পড়ছে, আবর্জনা এখানে আগের তুলনায় অনেক বেশি পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে পার্মানেন্টলি যে অন্য একটি ডাম্পিং গ্রাউন্ড, বিকল্প কোনো ডাম্পিং গ্রাউন্ডের খোঁজ নেই। নতুন করে ডাম্পিং গ্রাউন্ডের খোঁজের কথা আজকে রাজ্যের পৌরমন্ত্রী জেলা শাসককে কথা বলে গেলেন, কিন্তু সেই জায়গা না পাওয়া পর্যন্ত তাহলে কি হবে, এই প্রসঙ্গে দেখা দিচ্ছে। তাহলে কি এই ডাম্পিং গ্রাউন্ড, তার সঙ্গে হচ্ছে আবর্জনা স্তূপের চাপ, মিথেন গ্যাসের চাপ, সব কিছু চাপের জেরে কি এলাকায় ধ্বংস স্তূপে পরিণত হবে? ইতিমধ্যে এলাকার এই প্রশ্ন উঠছে কারণ সকাল থেকে আমরা যার বক্তব্য শোনাচ্ছি, ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি, তিনি বলছেন যে এখানে নতুন করে ময়লা ফেলাটা ঠিক হবে না। এখান থেকে অন্তত 1.5 কিলোমিটার দূরে, অন্তত পক্ষে 1.5 কিলোমিটার দূরে একটা নতুন জায়গা সন্ধান করতে হবে, কারণ এখানে ময়লা যদি ফেলা হয়, ডাম্পিং যদি করা হয়, তাহলে বিপদ আসন্ন। তারপরেও গতকালও আমরা দেখলাম এখানে ডাম্পিং করা হয়েছে, আজকে সকাল থেকেও করা হচ্ছে, নজর থাকবে। একটু গঙ্গার এপারে আসি, কলকাতা পুরসভার ভারে মা ভবানী। অবসরের পরেও অবসরকালীন প্রাপ্য পাচ্ছেন না পুরসভার কর্মীরা। গত 4-5 বছরে পুরসভা থেকে অবসর নিয়েছেন প্রায় 8,000 কর্মী। ভালো করে শুনবেন, গত 4-5 বছরে পুরসভা থেকে অবসর নিয়েছেন প্রায় 8,000 কর্মী। তাদের 60% এখনো পাননি অবসরকালীন আর্থিক সুবিধা। শুধুমাত্র 2024 অবসর নেওয়া কর্মীদের পেনশনের প্রয়োজন 175 কোটি টাকা। ঠিকাদারদের বিল মেটাতে প্রয়োজন 1,500 কোটি টাকা। পূরণ হয়নি সম্পত্তি কর বাবদ আয়ের লক্ষ্যমাত্রা। বেহিসাবি খরচের কারণেই ভাড়ার করুণ অবস্থা। পুরসভার অভ্যন্তরীণ রিপোর্টে এমনটাই উল্লেখ, বলছে সূত্র। কলকাতা পুরসভার মেয়র দাবি করছেন অর্থনৈতিক সংকটের পিছনে রয়েছে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা, কারণ কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা ছাড়ছে না। কিন্তু কলকাতা পুরসভার আভ্যন্তরীণ রিপোর্ট বলছে বেহিসাবি ব্যয়ের কারণে কলকাতা পুরসভার ভাড়ার প্রায় শূন্য। এই অবস্থায় যারা অবসর নিচ্ছেন তাদের প্রাপ্য টাকা কিভাবে তাদের দেওয়া সম্ভব হবে, এটা নিয়েই রীতিমতো চিন্তিত প্রশাসন। গত 2 থেকে 2.5 বছর বা চলতি 2025 সালেও একের পর এক আধিকারিক অবসর নিচ্ছেন নিচুতলার স্থায়ী কর্মীরাও। এই অবস্থায় কিভাবে এই ভাড়ার শূন্য অর্থ ভাণ্ডারের পরিস্থিতি মোকাবিলা করা যাবে তা নিয়ে কলকাতা পুরসভার অর্থ বিভাগ বারবার করে বৈঠকে বসছে, কিন্তু বৈঠকে যে বিষয়গুলি উঠে আসছে তা নিয়ে কলকাতা পুরসভার শীর্ষ কর্তারা যেরকম দুশ্চিন্তায়, তেমনি কলকাতা পুরসভার মেয়র, ডেপুটি মেয়ররাও চিন্তিত যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো আদৌ বাস্তবায়ন করা যাবে তো। ক্যামেরায় অমিতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। বেহিসাবি খরচের জন্যই তো আজকে এই পরিস্থিতি। আমাদের যারা দৈনিক কর্মচারী, যারা ডেইলি কাজ করছে, তাদের ঠিকমতো মাইনা হয় না। যারা কনজারভেন্সিতে যারা কাজ করে তাদের অনেকে 2-3 মাসের মাইনা আটকে আছে। আমরা বারবার বলছে বিল আসছে না। এই অবস্থা চলছে এখন, কর্পোরেশনের অবস্থা খুবই খারাপ। আর এই নিয়ে কি বলছেন
বিরোধী কাউন্সিলররা কি বলছেন মেয়র শুনুন। এটা তো হবেই, কারণ আমি যে টাকা, আমার যে টাকা মানে করের টাকা যেখান থেকে এসে আমার ভান্ডারে ঢুকবে সেখানে আমরা ওয়েভার দিয়ে রাখছি, আর যেখানে আমাদের দরকার নেই সে সামান্য ব্যক্তিরা তাদের দিচ্ছে, আর যে টাকাটা এসে জমছে সেটাও আমরা এই দোল খেলো, হোলি খেলো, ডান্ডি খেলো, এসব করে নেচে বেড়া, ফুটবল খেলো, এসব করে বেড়াচ্ছি, তাহলে টাকাটা থাকবে কোথায়? এই টাকা আমাদের টাকা, ভান্ডারের টাকা নেই, কিন্তু এই উৎসবগুলোকে বন্ধ করতে হবে। পুরসভার টাকা উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই বিভিন্ন স্টেডিয়ামে ধেই ধেই করে নাচছেন। কি উত্তর দেব এর? আজকে এই যে 300 স্কোয়ার ফিটে 3তলা বাড়ি, কিসের জন্য? শুধু ববি হাকিম তার ভাইদের, তার আত্মীয়দের জন্য যে এই ব্যবস্থাটা করেছেন তা নয়। ভাঁড়েমা ভবানী, আমার বৈধ কর তোলার ক্ষমতা নেই, তোদের বাবা ডিসকাউন্ট দিচ্ছি, তোরা সেই ডিসকাউন্টে দিয়ে দে। এ একদিনের একটা চিঠি লিখলে দেবে? কোত্থেকে দেবে মেয়র? বাধ্য করুন যাতে মেয়রও তাদের পাশে দাঁড়াতে, রাস্তায় নামতে বাধ্য হয়। তাদেরকে দরকার হলে পেন ডাউন করতে হবে। 1,70,000 কোটি টাকা যদি আটকে রাখে, যেটা আমাদের লেজিটিমেট, যার জন্য আমাদের অলরেডি ইনভেস্ট হয়ে গেছে, যার জন্য আমাদের ধরুন এই 100 দিনের টাকা আমাদের তো আলটিমেটলি দিতে হচ্ছে, যে টাকাটা ওরা আটকে রেখেছে। আবাসনের টাকা আমাদের দিতে হচ্ছে, যে টাকাটা ওরা আটকে রেখেছে। এই টাকাগুলো ন্যাচারালি অনৈতিকভাবে আটকে রেখেছে। এই টাকাটা পেলে তো ন্যাচারালি আমাদের আরেকটু স্বচ্ছ হতাম, ফাইন্যান্স ক্রাইসিসটা অনেকটা কেটে যেত। আর একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সামান্য একটা সাইকেল রাখাকে কেন্দ্র করে বিবাদের জের চোখ উপড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঠিকই শুনছেন, ওই ব্যক্তি মানে যাকে মারধর করা হয়েছে তার দৃষ্টিশক্তি চলে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছে তার পরিবার। নিউ ব্যারাকপুর থানার লেনিনগড় এলাকার ঘটনা। আক্রান্ত ব্যক্তির নাম নন্দী বিশ্বাস, তিনি এই মুহূর্তে আরজি করে চিকিৎসাধীন। ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু কি ঘটেছে? স্থানীয় সূত্রে আমরা যে খবর পেয়েছি, গতকাল সন্ধ্যায় গলিতে ঢোকার মুখে সাইকেল রাখার প্রতিবাদ করে শাসক দলের কর্মীদের রোষের মুখে পড়েন ওই ব্যক্তি। অভিযোগ, পার্টি অফিসের ভেতর থেকে এসে নন্দী বিশ্বাসের উপর চড়াও হন বেশ কয়েকজন, তার চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করা হয়। থানায় অভিযোগ জানাতে গেলে তৃণমূল কর্মীরা হুমকি দেন বলে অভিযোগ। আক্রান্তের পরিবারের অভিযোগ, ঘটনাটি ঘটে বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান দীপা পাইকের সামনে, যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন। যখন এই ঘটনা ঘটে যাওয়ার পর পরিবার যখন থানাতে অভিযোগ করতে গেছিল, তারপরও বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী তারা যায়, গিয়ে বলে যে বয়ান বদলাতে হবে। যে ক্ষেত্রে অনেকের নামে অভিযোগ ছিল, সেই অনেকে মিলে মারধর করেছে, সেই অভিযোগ করতে গেলে সেখান থেকে সরিয়ে নির্দিষ্ট একজনের নাম দিয়ে অভিযোগ করা হয়। তার পরিপ্রেক্ষিতে পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। কিন্তু এই গলির মুখে সাইকেল রাখাকে কেন্দ্র করে যে গন্ডগোল বেঁধেছিল, সেই গন্ডগোল এত ভয়ঙ্কর হয়ে গেল, যারা মার খেয়েছে তারা তৃণমূল কংগ্রেস করে, যারা মেরেছে তারা তৃণমূল কংগ্রেস করে। তাহলে একই দলের দুটো লবির ভেতরে এই মারামারি, এবং তাতে একটি লোকের চোখ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নষ্ট হয়ে গেছে বলে স্বামী পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। আরজি করে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সেই নন্দী বিশ্বাস। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। প্রধান স্পট থেকে সরে গেল, মারপিট যখন হলো 10 হাত 15 হাত দূরে গিয়ে দাঁড়িয়েছিল, এটুকু আমি দেখেছি। যারা মারামারি করতে এসেছিল বা যারা মারছিল তারা কারা? তারা এই তো পার্টি অফিসে তৃণমূলের সজল দাসের ছেলে পেলে আছে, তারপরে ওরাই আর কি সব এখানে বসে, পার্টি অফিসে বসে, ওরাই মারধর করেছে। এর কারণ কি? পুরনো কোনো গন্ডগোল আছে? না, আমি তো দেখি না সেরকম কোনো গন্ডগোল, বা গন্ডগোল হলে আমাদেরকে বলতে হয় ভাই এরম করছে, ভাই ওরম করছে, সে ধরনের কিছুই না। সাইকেল রাখা নিয়ে গন্ডগোল, সাইকেলটা তুলে যাই না ওদের ভেতর কোনো গন্ডগোল, ওর ভেতর কোনো মানসিকতা খারাপ আছে কিনা আছে তা বলতে পারবো না, আমি জানি না। এইভাবে বেঁচে থাকাটা যায় না। আমিও তো একটা পুরনো কর্মী, তা আমার প্রতি যদি টর্চার হয় আমি মেনে নেবো কি করে? মানা যায়? সম্ভব এটা? আমার ভাইয়ের আজকে চোখ উঠে গেছে। এরা কি করে বলতো, ওই পার্টি অফিসে বসে, সজলের এই পার্টি অফিস, এই যে তৃণমূলের পার্টি অফিসই এটা। তারা কি তৃণমূলের লোক? হ্যাঁ, তৃণমূলেরই লোক, সব নতুন নতুন লোকজন, বুঝেছেন? আপনারা কি কোনো পার্টি করেন? আমরাও তৃণমূল একই, কিন্তু এবার যাই হোক, এখানে ওর যদি ভেতরেও কোনো ব্যাপার থেকে থাকে তেমন তো সেটা বলতে পারতো। এখানে তো যা
নন্দীও আমাদের, মানে সবাই তো আমাদেরই লোক, আমরা কেন মারামারি করতে যাবো? এটা তো রাস্তার কি সাইকেল রাখারাখি নিয়ে গন্ডগোল হয়েছে। আচ্ছা, সাইকেল, একজন ব্যক্তি সাইকেল দেখেছে, সেই সাইকেল উদ্দেশ্য করেই দুজনের মারামারি হয়েছে। এটা কি বলবো? আমি যে খোঁজ নিয়েছিলাম যে চোখটায় খুব লেগেছে, আরজিকর হসপিটালে ভর্তি আছে, এইটুক পর্যন্ত আমার জানা আছে। তারপর আমি আমার অফিসের কাজেই চলে এসেছি, আমাদের ছেলে পেলে খোঁজ নিচ্ছে। না গোষ্ঠীদ্বন্দ্ব না, এগুলো একটা আদার্স ছেলে, বাইরের ছেলে একটা সাইকেল রাখা নিয়ে নিজেদের মধ্যে মানে কথা কাটাকাটি গন্ডগোল হয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ দা, যে খবর আমরা দেখাচ্ছি নিউ ব্যারাকপুরের খবর, কলকাতা থেকে খুব একটা দূরে নয়। যে খবর আমরা পেয়েছি, গলির মুখে সাইকেল রাখছিল কয়েকজন, একজন প্রতিবাদ করে, আর তখন নাকি তৃণমূলের পার্টি অফিস থেকে বেরিয়ে এসে ওই লোককে মারধর করা হয়, তার চোখ নষ্ট হয়ে যেতে পারে, পরিবার এই কথাই বলছে। সব থেকে বড় কথা, যে প্রতিবাদ করেছে কান পাতলে শোনা যায় সেও তৃণমূল কংগ্রেস করে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ মারধর করা হয়েছে তারাও তৃণমূল কংগ্রেস করে। অত্যন্ত সুখবর। ওই পুরনো তৃণমূলী যিনি যাদের কথা শোনাচ্ছিলেন, এই চোখ তুলে নিয়ে আসলে তাদের চোখ খুলে দিয়েছে নব্য তৃণমূলীরা। তবে আমি তো বলবো এই ঘটনা কিছুই ঘটেনি, তো প্রাণ যায়নি। দুলাল সরকার তো বেঘরে মারাই গেল, সুশান্ত ঘোষের ওপর তো গুলি চলে গেছিল, বহরমপুরে প্রদীপ দত্ত তো মারাই গেল, বাপি রায় ইসলামপুরে মারাই গেল। তো যতক্ষণ পর্যন্ত না তৃণমূলের ঘরে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বে কেউ মরছে, ততক্ষণ আমি ব্যাপারটাকে খুব বড়ভাবে দেবো না। তবে হ্যাঁ, চোখে আঘাত দিয়ে আসলে চোখ খুলছে পুরনো কর্মীদের, তো সেটাই সুখের খবর। আশা করবো তারা বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস কি জিনিস, কি পদার্থ, কি বস্তু। এবং এই যে আপনারা বলছেন একটা সাধারণ সাইকেল রাখাকে কেন্দ্র করে ঘটনা, নিশ্চিতভাবে এর পেছনে কাটমানি, সিন্ডিকেটবাজি, সাপ্লাই, বালি, ইট, চুন, সুটকি কিছু না কিছু আছে। আপনারা তদন্ত করলেই তাই বেরিয়ে আসবেন। শুধু একটা সাইকেল রাখাকে কেন্দ্র করে তৃণমূলের নব্য তৃণমূলীরা পুরনোদের মেরে দেবে এবং চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হবে, এ আমার বিশ্বাসযোগ্য হচ্ছে না। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। অসম বিধানসভায় তুলকালা, মার্শাল ডেকে কংগ্রেস বিধায়কদের বের করে দেওয়া হয়। প্রতিবাদে পোস্টার নিয়ে বিক্ষোভ হাত শিবিরের। কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে ডেপুটি স্পিকারকে হেনস্থার অভিযোগ বিজেপির। চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়া হয় বিক্ষোভকারী কংগ্রেস বিধায়কদের। দুপক্ষের বাগবিতণ্ডায় মুলতবি বিধানসভার অধিবেশন। কিছুদিন আগে একই ছবি দেখা গেছে কর্ণাটক এবং ওড়িশা বিধানসভাতেও। মহারাষ্ট্রেও যোগীর নীতি, নাগপুরে হিংসার মাস্টারমাইন্ডের বাড়ি গুড়িয়ে দিল বুলডোজার। হিংসার মূল চক্রী ফাহিম খানের বাড়ির অবৈধ অংশ ভাঙল নাগপুর পুরসভা। সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির হিসাব বুঝে নেবে রাজ্য সরকার। যত টাকার ক্ষয়ক্ষতি তা মেটাতে হবে অপরাধীকেই, কিছুদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। একনাথ শিন্ডেকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। শিবসেনার কর্মী সমর্থকদের রোষের মুখে কৌতুক শিল্পী কুণাল কামরা। মুম্বাইয়ের যে হোটেলে কুণালের অনুষ্ঠান হয়েছে সেখানে তাণ্ডব শিবসেনা কর্মী সমর্থকদের। কুণাল কামরার বিরুদ্ধে দায়ের এফআইআর। একনাথ শিন্ডের ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ কুণালের, অভিযোগ শিবসেনার। 2026-এর মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল হবে, কড়া বার্তা দিয়েছে কেন্দ্র। এর মাঝেই ছত্তিশগড়ে বিজাপুরে আত্মসমর্পণ 22 জন মাওবাদী। এদের মধ্যে রয়েছে তেলেঙ্গানা রাজ্য কমিটি এবং অন্ধ্র ওড়িশা সীমান্ত ডিভিশন পার্টির সদস্যরাও। আত্মসমর্পণকারীদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেওয়া হয়। জিডিপিতে নয়া মাইলস্টোন ভারতের। গত 10 বছরে দ্বিগুণ দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। 2025-এ ভারতের জিডিপি $2.1 ট্রিলিয়ন থেকে বেড়ে হয়েছে $4.3 ট্রিলিয়ন। বিশ্বের প্রথম 5 অর্থনীতির দেশের তালিকায় চলে এসেছে ভারত। চলতি বছরই জাপানকে টপকে যাবে ভারতের জিডিপি। 2027 সালের মধ্যে জার্মানির অর্থনীতিকেও টপকে যেতে পারে ভারত, এমনটাই বলছে তথ্য।